কলের যে পানিগুলো আছে না, এগুলোর যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনি বুঝতেছেন না কি পরিবেশ, এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে। দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কথা ঠিকমতো পড়তেও পারে নাই, আগের দিন সারাদিন কারেন্ট ছিল না, এর আগে তো 12 পিছনে হয়েছে, কিন্তু অথর্ব শিক্ষামন্ত্রী তার একগুঁয়েমিতার কারণে সে পরীক্ষাটা পিছায়নি। তার বিচারের মুখোমুখি করা উচিত এবং এর দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। আমেরিকান নিয়মে বাংলাদেশ করতেছে না, সে হচ্ছে ডাস্টবিন নিয়মে বাংলাদেশ করতেছে। বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, অশিক্ষিত নেমে একদম লো চলে যাবে। আপনারা পারতেন পরীক্ষাটা স্থগিত রাখতে, যতগুলো মানুষের জ্বর বা যে কোনো অসুবিধা হয়েছে সেগুলো দায়ভার কিন্তু শিক্ষামন্ত্রী নিবে না, সেগুলো দায়ভার ফ্যামিলি নিতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো উন্নতি হয়নি, বরং 12টা বাজে 13টা বাজে ফেলছেন। হঠাৎ করে মিলন সাহেব এসে বাংলাদেশকে আমেরিকা বানাতে চান। কিভাবে? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়। তিনি পরীক্ষা টাইট দিয়ে গণহারে ফেল করিয়ে A+ কমিয়ে দিয়ে শিক্ষার মান পরিবর্তন করবেন। মিলন সাহেব, আপনি আগের যুগের মিলন সাহেব, এই যুগে আপনি পুরো ফেল একজন মন্ত্রী। মানে না মানে, আজকে আমি কয়েকটা কেন্দ্রের বাইরে নিজে গিয়েছি সরাসরি, আমি স্টুডেন্টদের কান্না দেখেছি। এহসানুল হক মিলন তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তা আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? গোটা দেশ যখন টানা প্রলয়ঙ্কারী বৃষ্টি আর বন্যায় রীতিমতো ভাসছে, যখন ঘরবাড়ি ডুবে মানুষ খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাচ্ছে, ঠিক তখন এই দুর্যোগের ভেতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়াকে শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের সাধারণ জনতা এক চরম ও অমানবিক তামাশা হিসেবে উল্লেখ করছেন। আমরা দল মত নির্বিশেষে শিক্ষার্থী জনতা এবং অভিভাবকদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর সসম্মানে পদত্যাগের আহ্বান জানাই। কারণ বাংলাদেশে এই দুর্যোগের মধ্যে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিয়ে যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মানুষ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা দেশ বন্যার পানি এবং বৃষ্টির পানিতে ভাসতে চলেছে। এই বৃষ্টিকালীন সময়েও এইচএসসি এক্সাম নেওয়ার কারণে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবক থেকে শুরু করে সারা দেশের জনগণ। যে কারণে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সারা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমরা দল মত নির্বিশেষে শিক্ষার্থী জনতা এবং অভিভাবকদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর সসম্মানে পদত্যাগের আহ্বান জানাই। কারণ বাংলাদেশে এই দুর্যোগের মধ্যে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিয়ে, মানে যে বৃষ্টিতে বা যে ঝড়ের মধ্যে পানির মধ্যে যেভাবে আমাদের শিক্ষার্থীরা নৌকায় চড়ে পরীক্ষা দিতে গিয়েছে, অনেকে নৌকা পায়নি, অনেকের পুরো শরীর ভিজে গেছে, তাদের এতে পানিবাহিত দীর্ঘমেয়াদী কোনো রোগ হতে পারে অথবা মনের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, সামনে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এরকম আরো অনেক নেতিবাচক দিক আছে। অথবা আপনারা জানেন যে এই বন্যা পানি এতে সাপের কামড় দিতে পারে অথবা কোনো গর্তের মধ্যে পড়তে পারে। বিশেষ করে ঢাকার শহরে চলাফেরা করা তো স্বাভাবিকভাবেই একটা ঝুঁকি, কারণ যে কোনো সময় আপনি ম্যানহোলের মধ্যে পড়তে পারেন। সেখানে এই পানির মধ্যে কিভাবে আমাদের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা পরীক্ষা দিতে যায়। শুধু ঢাকা না, পুরো বাংলাদেশেরই এই অবস্থা। কুমিল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ এইচএসসি পরীক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশি অসুবিধার মধ্যে পড়েছে। তার মধ্যে আবার যারা একটু পর্দা করেন তারা আরো বেশি অসুবিধার মধ্যে পড়েছেন। এই ভিজা শরীর নিয়ে টানা 3 ঘন্টা পরীক্ষা দেয়া, এটা কতটা কঠিন এবং এতে কি স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া যায়, এতে তার মনের উপর কি প্রভাব পড়ে। দর্শক, এগুলো বিবেচনা করলে শিক্ষামন্ত্রী আমাদের একটা জেনারেশনের যে ক্ষতি করেছেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরিবেশে পরীক্ষা নিয়ে, কোনো সভ্য দেশ হলে এতক্ষণে তিনি পদত্যাগ করতেন। কিন্তু পদত্যাগ তিনি তো করবেন না, কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি তার পদত্যাগ করা উচিত, এই কালচার তৈরি করা উচিত। তিনি ভুল করেছেন, ভুল করলে দায় কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। শুধু এটা না, এই যে আমাদের ঢাকাবাসী এই জলাবদ্ধতার ফলে যে কষ্ট পাচ্ছে, বিশেষ করে নারীরা যে কষ্ট পাচ্ছে, পর্দানশীল নারীরা যে কষ্ট পাচ্ছে, এবং রাষ্ট্রের পক্ষ থেকে রাস্তা পারাপার কিংবা নিরাপদে এই পানি প্রবণ এলাকা থেকে একটু শুকনো জায়গায় যাওয়া, এগুলোর জন্য কোনো ব্যবস্থাপনা ছিল না। বরং এগুলোকে কেন্দ্র করে নানান সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা 10 টাকার ভাড়া 100 টাকা 150 টাকা নেয়, রাস্তা পারাপার করতে 40 টাকা 50 টাকা, জাস্ট রাস্তার এক পাশ থেকে আরেক পাশে নিবে, এটা কিন্তু করেছে। তবে হ্যাঁ, মানবিকভাবে যতটুকু কাজ করেছে আমরা দেখেছি জামাত এবং শিবির করেছে। সাদিক ক্যাম্প ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাজ করেছেন, ডাক্তার শফিকুর রহমান তার লোকজন
কাজ করেছেন। জামাতেরও সব এমপি তার নিজ নিজ এলাকায় যে ভালোভাবে কাজ করতে পেরেছেন সেটা আমরা দেখিনি, আর করলেও সেটা দৃশ্যমান না। তো দর্শক, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া এটা একটা অমানবিক সিদ্ধান্ত, অযৌক্তিক সিদ্ধান্ত। কোনো শিক্ষাবিদ, কোনো এক্সপার্ট, কোনো নগর পরিকল্পনাবিদ বা কোনো আবহাওয়া বিশেষজ্ঞ, কোনো মনোবিদ কিংবা মনস্বাস্থ্যবিদ কেউ বলবে না যে এই আবহাওয়ায় পরীক্ষা নেওয়াটা ঠিক হয়েছে, পুরোটাই ভুল হয়েছে। এত বড় ভুল কেন হবে, এবং ভুল যেহেতু হয়েছে এই ভুলের দায় নিয়ে আপনি পদত্যাগ করেন। দেখেন, এই যে এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়েছে, বাকি পরীক্ষার সামনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরীক্ষাগুলো হয়তো আমাদের সমালোচনার মুখে স্থগিত হবে। এবং এই পরিস্থিতিতে পরীক্ষা নেয়ার, বিশেষ করে ঢাকায় বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই জানিয়েছেন বা ফুটেজ পাঠিয়েছেন, আমরা দেখেছি। বিএনপি, ছাত্রদল, শিবির, এনসিপি সবাই শিক্ষামন্ত্রীকে দায়ী করছেন। সবাই বলছেন, ছাত্রদল নেতা আমি বলছেন যে আমি যদি পরীক্ষার্থী হতাম তাহলে গালি দিতাম। আর এই প্রজন্ম কি করে যে শিক্ষামন্ত্রীকে ঘেরাও দিয়ে পরীক্ষা স্থগিত করাতে পারলো না, আন্দোলন করতো যে পরীক্ষা দেব না। এরকম একটা সমন্বয়হীনতা বা এই পরিস্থিতি কেন হবে? তো দর্শক, এটা আমরা খোঁজ খবর নিলাম যে ব্যাপার কি, এতটা মাথা মোটা পুরো প্রশাসন, পুরো সরকার যে পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিত না, স্থগিত করা উচিত, এটা বোঝার মতো কেউ নাই। এত স্টুপিড একটা সরকারের অধীনে আমরা বাস করছি, আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে। যাই বলেন না কেন, এখন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী বা অনেকে অন্যকে দায়ী করছে, কিন্তু পুরো দায় শিক্ষামন্ত্রী। কারণ শিক্ষা রিলেটেড এই ধরনের বিষয় সবকিছু সমন্বয় করা, আন্তঃশিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেবে এবং আন্তঃশিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদের মতামত, তাদের প্রতিবেদন, এগুলো সবকিছু চূড়ান্ত দায়ভার শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী যদি সচল থাকতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। এখানে শিক্ষামন্ত্রী যেটা বা শিক্ষা বিভাগ থেকে যেটা বলা হচ্ছে যে ডিসি, ইউএনও এবং যারা পরীক্ষা নেন তাদের চাপের ফলে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে, অনেকে নাকি পরীক্ষা স্থগিত করতে চেয়েছিলেন। কোন একটা গোষ্ঠীর চাপের ফলে পরীক্ষা নিতে বাধ্য হবেন, তাহলে আপনার তো মন্ত্রী থাকার দরকার নাই, আপনি পদত্যাগ করেন। আপনি আঙ্গুল চুষেন, আপনি কি ধনছে মন্ত্রী? কোথাকার কি ইউএনও বলেছে, কোথাকার কি ডিসি প্রতিবেদন দেয়নি যার ফলে পরীক্ষা স্থগিত করতে পারেনি? আপনি কিসের মন্ত্রী? মন্ত্রিত্ব করার দরকার নাই, হাতে চুরি করে বসে থাকেন। একটা কঠিন ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ তৈরি করেছে এই শিক্ষামন্ত্রী, এই বিএনপি সরকার পরীক্ষা নিয়ে। এবং পরীক্ষা দেওয়া বা এই বিষয়টা একটা ট্রমা, একটা ভোগান্তির বিষয়। অথচ এই ধরনের পরিবেশে মানুষের জীবন বাঁচানো অথবা নিরাপদে থাকা, স্বাস্থ্যের দিকে খোঁজ রাখা, যেহেতু তাদের শিক্ষার্থীদের আরো অনেক পরীক্ষা আছে এবং সামনে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, এই জন্য তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে, কোনো ধরনের প্রেশার যাতে না পড়ে, এটা উচিত ছিল। অথচ দেখেন, এখন এই পরিস্থিতি পরীক্ষা নিতে হচ্ছে, স্বাভাবিকভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, অনেকে ভিজে এই অবস্থা পরীক্ষা দিয়েছে, স্বাভাবিক তাদের মাথার মধ্যে যাচ্ছিল, অনেক কিছু লিখতে পারেনি। এখন আবার সেই পুরোনো যুগ হয়তো এই পরীক্ষাটা একটু অটো পাস বা স্বাভাবিক পাস, একটু বেশি নাম্বার দিয়ে দেওয়ার নির্দেশনা দিতে পারে, তাহলে আমাদের শিক্ষার কোয়ালিটির অবস্থা সেই পুরোনো দিনের মতো হয়ে গেল। ইহসানুল হক মিলন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, দেখেন তার সম্পর্কে এই কঠোর কথা বলছি, তিনি ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের এবং আমি তাকে শ্রদ্ধা করি, তিনি আমাকে স্নেহ করেন, একসাথে আমরা টকশো করেছি। তিনি ব্যক্তি হিসেবে ভালো, এটা নিয়ে কোনো কথা নেই। তারপরও তার বিরুদ্ধে এই কঠোর কথা বলতে আমরা বাধ্য হচ্ছি জাতির বৃহত্তর স্বার্থে। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে কিছু চাপাবাজি করা ছাড়া, একটা লাভ জাপ দেওয়া ছাড়া তার কোনো অবদান দেখি না। 2001 সাল থেকে 2006 সালে শিক্ষা মন্ত্রণালয়ের যে যুগান্তকারী সফলতা ছিল, এটা ইহসানুল হক মিলনের কোনো সফলতা ছিল না, সেটা ছিল ওসমান ফারুকের সফলতা। আর ওসমান ফারুককে সহযোগিতা করেছেন তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী, নকল মুক্ত বাংলাদেশ গড়তে। এটার অন্যতম আইডিয়া ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। তার ইহসানুল হক মিলনের কোনো ক্যারিশমা, কোনো বিশেষ অবদান আমি দেখি না। এই বাংলাদেশের শিক্ষা খাতে এই দায়িত্ব নিয়ে প্রায় 6 মাস হতে চলছে, তিনি আলাদাভাবে কিছু করতে পেরেছেন এরকম কোনো নজির নেই, কিছুই না, জাস্ট কিছু চাপা। এবং তাকে শিক্ষার্থীরা যেভাবে ট্রল করে যে নকল আর হবে না, মানে তাকে নিয়ে যেভাবে টিকটক রিলস বানায়, এবং এখন এবার এই বৃষ্টি, এই ঝড়, এর মধ্যে পরীক্ষা নেওয়ার ফলে যেভাবে তার দায়ভার উঠে এসেছে, শিক্ষার্থীরা, অভিভাবকরা, বিএনপির লোকজন যেভাবে তাকে গালি দিচ্ছে, তাতে আমার মনে হয় না যে তার শিক্ষামন্ত্রী পদে থাকার কোনো নৈতিক ভিত্তি আছে। তিনি যদি সমাজের ট্রল যোগ্য হন, তাকে যদি সম্মান না করে, তিনি এই দায়িত্ব কিভাবে সামলাবেন? এই জন্য পদত্যাগ করে চলে যাওয়াটাই উচিত। এবং এই অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই শিক্ষার্থীদের ভোগান্তি নেওয়ার জন্য, ভোগান্তির, এবং শিক্ষার্থী না শুধু, শিক্ষার্থী, অভিভাবক এবং তার সাথে রাস্তাঘাটে তারা বের হওয়ার কারণে আরো অন্যান্য সবাই ভোগান্তির সম্মুখীন হয়েছে, পরীক্ষা নেওয়ার সাথে যারা জড়িত এবং যারা পরীক্ষা হলে ডিউটি বা পুলিশ থেকে শুরু করে সবাই, একটা পুরো জাতির একটা ভোগান্তির কারণ। এটা একটা পাবলিক ইভেন্টের মতো, একটা পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত। এবং যারা অসুস্থ হবে কিংবা যারা অলরেডি ক্ষতির সম্মুখীন হয়েছে এই অযৌক্তিক সিদ্ধান্তের ফলে, তাদের দায়ভার সরকারকে নিতে হবে। আপনি বাংলাদেশকে 54 বছর ধরে একটা জঙ্গল বানিয়ে রেখেছেন, লুটপাট করেছেন, যে যার মতো ক্ষমতা এসে লুটপাট করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তো উন্নতি হয়নি, বরং 12টা বাজিয়ে 13টা বাজিয়ে ফেলছেন। আওয়ামী লীগ তার 15.5 বছরে বাংলাদেশের ছাত্রদের মান এত নিচে নামিয়েছে, শিক্ষকদের মান এত নিচে নামিয়েছেন, হঠাৎ করে মিলন সাহেব এসে বাংলাদেশকে আমেরিকা বানাতে চান। কিভাবে? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, তিনি
পরীক্ষা টাইট দিয়ে গণহারে ফেল করিয়ে A+ কমিয়ে দিয়ে শিক্ষার মান পরিবর্তন করবেন। মিলন সাহেব, আপনি আগের যুগের মিলন সাহেব, এই যুগে আপনি পুরো ফেল একজন মন্ত্রী, মানেন আর না মানেন। আজকে আমি কয়েকটা কেন্দ্রের বাইরে নিজে গিয়েছি সশরীরে, আমি স্টুডেন্টদের কান্না দেখেছি। যে পোলাপানগুলো কলেজের টপার তারা কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, কারণ বিগত এক যুগে যে টাইপের প্রশ্ন এসছে ফিজিক্সে, এই প্রশ্নগুলো পুরো ভিন্ন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু কোচিং সেন্টারের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তাদের বক্তব্য শুনেছি। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট যে প্রশ্নগুলো হয় এবার এইচএসসিতে সেই প্রশ্নগুলো করা হয়েছে। তারা দাবি করছে, আমি করছি না। বুয়েটের পোলাপান দাবি করছে এই প্রশ্নগুলো আমাদের জন্য আসে। রুয়েট, কুয়েট, চুয়েট তারা বলছে যে প্রশ্নগুলো বইতে নেই, যে প্রশ্নগুলো টিচাররা পড়ায়নি, যে প্রশ্নগুলো কোনো স্টুডেন্টের মগজের টিচাররা কোচিংয়ে কোনো প্রাইভেটে ধরানো হয়নি, এগুলো ছেলেরা পারবে কি করে? মিলন সাহেব, এক সরকার ছিল গণহারে অটো পাস দিয়ে সবাইকে অশিক্ষিত সুশিক্ষিতকে এক করে ফেলছে। আপনি গণহারে ফেল করাবার যে ব্যবস্থাটা করছেন, এটা আমি মনে করি যে বিএনপিকে অনেক বড় বেকায়দায় ফেলে দিবে, যেটা হয়তো আপনি এখন বুঝতেছেন না। একটা জিনিস মনে রাখবেন, এই দেশে বিএনপি জামাত হাসিনার একটা পশম ছিঁড়তে পারে না, কিন্তু স্টুডেন্টরা পারছে। স্টুডেন্টের খেপানোর ব্যবস্থা করেন না। আসেন আজকে আপনাদেরকে প্রচুর ভিডিও দেখাবো, তারপর বুঝবেন যে কেন খেপে আছে। শুরুতে এত খেপে কথাগুলো বলছি কেন। আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। পরীক্ষা মন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী না, কারণ উনি শুধু পরীক্ষা নিয়ে কথা বলতেছে, নকল নকল। আরে বাবা, এখন কি নকল হয়? উনি আগে পরীক্ষা মন্ত্রী না হয়ে ওনার শিক্ষামন্ত্রী হইতে হবে, তারপর উনি পরীক্ষা মন্ত্রী হবে। আমি শিক্ষামন্ত্রী হলে সবার আগে শিক্ষা ব্যবস্থা ভালো করব, তারপর পরীক্ষা নিয়ে চিন্তা করব। আমাদের এই যে ছোট কোমলমতি বাচ্চারা কথাগুলো বলছে, এরা কি শিক্ষামন্ত্রী অনেক ম্যাচিউরড মনে হচ্ছে না? নিজেকে যেদিন সংসদে প্রথম গেলেন একদম দৌড়ে হিরোইজম একটা ব্যাপার দেখানোর জন্য গেছে। এগুলো বাংলাদেশে চলে না এখন। মিলন ভাই, আপনি আমার খুব পছন্দের মানুষ, খুবই পছন্দের মানুষ, কিন্তু খুব আফসোসের সাথে কথাগুলো বলতে হচ্ছে। ধরেন এই দেশে একটা দল ক্ষমতায় ছিল, তারা অটো পাস, এভাবে পাস, এবং শিক্ষকদের বলে দেওয়া হয়েছে কোনো ফেল দেওয়া যাবে না, সব পাস দিয়ে দাও। শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে ফেলছে। আরেকটা সরকার আসছে, এবার টাইট দাও, জম্মের মতো টাইট দাও, গণহারে ফেল বেই করো, গণহারে A+ বন্ধ করো। আচ্ছা, আপনি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করছেন, আপনি ক্ষমতায় বসছেন কয়দিন হয়েছে? 1 বছরও হয় নাই। আগের শিক্ষকরা আছে, আগের সিস্টেমগুলি আছে, আগের সব অব্যবস্থাপনা এখনো বহাল আছে। সেই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি হঠাৎ করে একটা ক্যাম্পাসে একটা কলেজে টাইট দিলেন, প্রশ্ন হার্ড করলেন, প্রশ্ন করলেন আপনি বুয়েট, কুয়েট, চুয়েটের স্টাইলে, যে প্রশ্নগুলো ইন্টারমিডিয়েট পোলাপান কখনো পড়েনি, তারা খাতা কি লিখবে? গণহারে ফেল দিয়ে আপনি কি ক্রেডিট নেবেন? আমার মনে হয় এইচএসসি শিক্ষার্থীদের রাস্তা নামা উচিত। মিলনের বিরুদ্ধে একদম স্ট্রেটলি বলছি। সাদেক কাইয়ুম শিবির থেকে সরে আসলো, আসার সময় বলল যে এই কাফেলার সাথে আমার অনেক দিনের যাত্রা, এই কাফেলার জন্য আমার দোয়া রইল। এখান থেকে আমি যা কিছু শিখছি এটা আমার জীবনে কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগবে। কাফেলা বলল কেন? কাফেলা বলতে যেটা বোঝায়, মনে করেন যে একটা দল, সংঘবদ্ধ দল একটা যাত্রা শুরু করছে, কোনো একটা স্টেশনে পৌঁছাবে, তাদের একটা উদ্দেশ্য আছে। এমন না যে একটা জায়গায় পৌঁছায় এক একজন এক এক দিকে চলে যাবে, তা না, কিন্তু যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাত্রাকে বলে কাফেলা। ওই কাফেলা থেকে সরে আসলো। এখন কি সইরা আইসা উনি বিয়া শাদী তো করছে, ঘর সংসার করবে, চাকরি বাকরি করবে, এমন কিছু না। ওই যে কাফেলা থেকে যেটা শিখছে ওইটা কাজে লাগাবে, তার মানে আবার রাজনীতিতে আসবে। আমরা আগে থেকেই শুনে আসতেছিলাম উনি সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করবে। হ্যাঁ, ওইটাই করবে, করা উচিত। নির্বাচনে আসা উচিত, রাজনীতিতে আসা উচিত। সাদেক কাইমরা যদি রাজনীতিতে না আসে, রাজনীতি তো পরিষ্কার হবে না ভাই। ময়লা পরিষ্কার করবেন কেমনে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বরিশাল গেছে, ওইখানে একটা কথা বলছে, কথাটা আমার ভাই ভালো লাগছে, যে দেখেন আমার পকেটে একটা টিস্যু আছে, এই টিস্যুটা আমি হাত মুছছি, এটা আমি যেখানে সেখানে ফেলতে পারতাম, কেন ফেলি নাই? নোংরা হবে, আমার দেশ নোংরা হবে, এই জন্য এটা আমি পকেটে নিয়ে রাখছি। আমার ছোটবেলা থেকে এই অভ্যাস, আমি টিস্যু ব্যবহার করলে যেখানে সেখানে ফেলতাম না, পকেটে রেখে দিতাম, ওইটা ঘরে নিয়ে ফেলতাম। এটা কিন্তু একটা উপদেশ, এই উপদেশ মানা উচিত। উনি ওই বক্তব্য রাখতে রাখতে বলতেছিল ভাই কথার ফাঁকে ফাঁকে, ওই যে একটা টিস্যু দেখা যায়, ওই যে একটা পানির বোতল দেখা যাচ্ছে, ওই যে একটা সিগারেটের প্যাকেট দেখা যাচ্ছে। এই যে পানির বোতল, এই যে পলিথিন, এগুলো আমরা ফেলি, এগুলোর কারণেই কিন্তু বন্যার পানি আটকে থাকে, এই যে বৃষ্টির পানি আটকে থাকে, এটার কারণে এই কথাগুলো তুলে ধরছে। দেখছেন উনি কেমন বাংলাদেশ চায়? ওনার এই চাওয়াটার সাথে ওনার দলের সবাই কি এক জায়গায় আছে? না, এক জায়গায় নাই। উনার চাওয়ার মতো যদি হইতো তাহলে তো ভাই এটা সোনার বাংলাদেশ হয়ে যাইতো। হবে না কেন জানেন? ওনার দলের লোকজনের কারণে। একটু আগে দেখলাম কোথায় যেন যায়া মাসে 10 লাখ টাকা চাঁদা চাইছে, হ্যাঁ, মাসে 10 লক্ষ টাকা, এরকম ফটো কার্ড দেখলাম। যাই হোক, আজকাল ফটো কার্ডও মিথ্যা হয়, আবার সত্যও হয়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।